चातुर्वर्णं मया सृष्टं गुणकर्म विभागश तस्य कर्तारमपि मां विद्धि अकर्तारम अव्ययम। वक्ता के এই শ্লোকের বক্তা স্বয়ং ভগবান। ভগবান দুটো জগৎ সৃষ্টি করেছেন, একটা হচ্ছে চিৎ জগৎ আর একটা হচ্ছে জড় জগৎ। যেমন সরকার বানিয়েছে জেলখানা, আবার জেলখানার বাইরে ভালো জায়গাও আছে, যেমন বিশ্ববিদ্যালয়, পার্ক। সরকার অনেক সুন্দর সুন্দর জায়গা বানিয়েছে, অনেক সুন্দর সুন্দর বিশ্ববিদ্যালয় আছে, পার্ক আছে, সরোবর আছে, অনেক সুন্দর সুন্দর। আমি কিছুদিন আগে গঙ্গাসাগর গিয়েছিলাম, খুব সুন্দর করে সাজিয়েছে গঙ্গাসাগর, প্রতিটি রাস্তাঘাট একেবারে চকচক করছে, অনেক সুন্দর পার্ক, অনেক কিছু করেছে তারা সেখানে। আবার জেলখানাও বানিয়েছে কে? সরকার। যে সরকার জেলখানা বানিয়েছে সেই সরকারই সুন্দর সুন্দর পার্ক, বিশ্ববিদ্যালয় ইত্যাদি বানিয়েছে। দুটোই সরকারের সম্পত্তি। তো এখন বলুন তো, আমরা এখন কোথায় আছি? জেলখানার ভিতরে। কি বলেন মশাই, এত সুন্দর বাড়িঘর, এত সুন্দর খাবার দাবার, তো কি করে বললেন জেলখানার ভিতরে? এটা বুঝতে পারাই বুদ্ধিমত্তার লক্ষণ। আমরা যদি বুঝতে পারি যে আমরা জেলখানার মধ্যে আছি, বেশিরভাগ সময় আমরা টের পাই না। তো যখন একটা রোগ হয় তখন মানুষ বুঝতে পারে জেলখানার মধ্যে আছে। মৃত্যুর সময় সবাই বুঝতে পারে, মৃত্যুর সময় সবাই বুঝতে পারে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, জন্ম যন্ত্রণা। জন্মের সময় শিশু যখন জন্মায়, সে কি হাসতে হাসতে জন্মায় না কাঁদতে কাঁদতে জন্মায়? তার মানে কি, দুঃখের জগতে যে প্রবেশ করলো সে ঘোষণা করে দেয় যে আমি দুঃখের জগতে প্রবেশ করেছি। না হলে সে কাঁদবে কেন? সে তো হাসবে, তাই না? তাহলে জন্ম যন্ত্রণা, জন্ম মৃত্যু যন্ত্রণা। এক প্রান্তে জন্ম যন্ত্রণা, আরেক প্রান্তে মৃত্যু যন্ত্রণা। জন্ম মৃত্যু, মৃত্যু যন্ত্রণা আমরা আন্দাজও করতে পারি না। কীরকম ভয়ঙ্কর যন্ত্রণা শাস্ত্রে লেখা আছে। বলা হয়েছে 10,000 বৃশ্চিক, কাঁকড়া বেচা আছে না, বৃশ্চিক, একটা কাঁকড়া বেচা কামড় দিলে অনেক সময় মানুষ মারা যায়। বিষাক্ত কাঁকড়া বেচা আছে, বৃশ্চিক, বৃশ্চিক বলা হয়। 10,000 বৃশ্চিক যখন একসঙ্গে কামড়ায় তখন যে কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণাটা হচ্ছে সেরকম। তবে হ্যাঁ, সবার জন্য নয়। যারা পুণ্যবান তাদের মৃত্যু যন্ত্রণাটা কমে আসে। বিশেষ করে যারা শত শত জন্ম ধরে পুণ্য করেছে, শত শত জন্ম ধরে যারা পুণ্য করেছে, তাদের মৃত্যু যন্ত্রণাটা কম হবে। আর যারা খুব পাপী, শত শত জন্ম ধরে খুব পাপ করেছে, এই জন্মও পাপ আছে, গত জন্মও পাপ আছে, তাদের মৃত্যু যন্ত্রণা ভয়াবহ। যার যত পাপ তার মৃত্যু যন্ত্রণা তত বেশি। আচ্ছা, মোবাইলগুলি সাইলেন্ট করুন। পারেন তো সাইলেন্ট করতে? না হলে সঞ্জীব প্রভুকে দিন, উনি সাইলেন্ট করে দেবে। তো জন্ম, মৃত্যু, জরা মানে কি? বৃদ্ধ বয়স। যেমন আমার হয়ে শুরু হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স না আসলে বৃদ্ধ বয়স বোঝা যায় না। যখন অল্প বয়স ছিল, হাই জাম্প, লং জাম্প কোনো ব্যাপারই না। আর এখন যদি একটা হাই জাম্প করি না, সঙ্গে সঙ্গে হসপিটালাইজড, সঙ্গে সঙ্গে বলবে হাসপাতাল, তাই না? দাঁত পড়ে যায়, আমার বাঁধানো দাঁত পড়ে গেছে দু একটা। তো এটা বৃদ্ধ বয়সে আসবে। কোমর ব্যথা, পা ব্যথা। আগে পায়ে কোনো ব্যথাই হতো না, এখন দেখি মাঝে মধ্যে চিনচিন করে। এগুলি বৃদ্ধ বয়স না আসলে, তাও তো আমার বেশি নয়, যখন 70 বছর 80 বছর হয় তখন মানুষ বুঝতে পারে বৃদ্ধ বয়স কী জিনিস। শ্রীমদ্ ভক্তিচারু স্বামী মহারাজ বলতেন যে শ্রীল প্রভুপাদ 70 বছর বয়সে আমেরিকায় গিয়েছিলেন। তো এটা যে কত বড় মানে একটা অসুবিধার মধ্যে, কত বড় কষ্টের মধ্যে তিনি গিয়েছিলেন। তো শ্রীমদ্ ভক্তিচারু মহারাজ বলেন যে তোমরা এটা বুঝতে পারবে না যতদিন তোমাদের 70 বছর বয়স না হয়। 70 বছর বয়স হলে পরে আমরা বুঝতে পারবো শ্রীল প্রভুপাদ কী কষ্ট করে তিনি বিদেশে গিয়েছিলেন। কারণ 70 বছর হলে মানুষ আর ঘর থেকে বেরোতেই চায় না। তারা মনে করে বাবা মানে কোথাও গেলে বিপদ হবে। তো এই জন্য ওই 70 থেকে 80 বছর, এরপরে যদি কেউ 90 বছরও বাঁচে, ওইটা মানে খুবই কষ্টের, খুবই কষ্টের। তাহলে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি মানে রোগ।
রোগ তো আপনার 10 বছরেও হতে পারে, 10 বছর বয়সেও রোগ হতে পারে। রোগের তো আর কোনো বয়স নাই, যে কোনো বয়সে যে কোনো রোগ হতে পারে। তবে বৃদ্ধ বয়সে রোগটা একটু বেশি হয়। এই 4টা যন্ত্রণা এখানে আছে, স্বর্গে গেলেও আছে। এই 4খানা যন্ত্রণা আপনি স্বর্গে গেলেও আছে। ব্রহ্মলোক থেকে শুরু করে একেবারে সংসারে যত অতল বিতল তলাতল রসাতল সব জায়গায় জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টি দুর্গন্ধ স্বর্গেও আছে, কম আর বেশি আছে, সব জায়গাতেই আছে। এই জন্য ব্রহ্মলোক থেকে শুরু করে একেবারে পাতাল লোক পর্যন্ত এগুলিকে বলা হয় জেলখানা, বুঝেছেন? তো এখন জেলখানার নিয়ম আর জেলখানার বাইরের নিয়ম তো এক হবে না। তো ভগবান এই যে নিয়মটা দিচ্ছেন চাতুর্বর্ণ, গোলকে গেলে চাতুর্বর্ণ নেই। আপনি যদি গোলকে যান, কৃষ্ণধাম যেখানে ভগবান থাকেন, কিংডম অফ গড, ভগবানের ধাম, সেখানে কিন্তু চতুর্বর্ণ মানে 4টা বর্ণ সেখানে নেই। 4টা বর্ণ এবং 4টা আশ্রম গোলকে নেই, বৈকুণ্ঠ নেই। আপনি গোলকে গেলে ব্রাহ্মণ খুঁজে পাবেন না, বৈশ্য খুঁজে পাবেন না, ক্ষত্রিয় খুঁজে পাবেন না, সবাই বৈষ্ণব। গোলকে সবাই বৈষ্ণব। তাহলে এই যে চাতুর্বর্ণ, এটা ভগবান কোথাকার জন্য সৃষ্টি করেছেন? জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে যাতে কোনো অসুবিধা না হয়, জেলখানার ভিতরে আমরা যারা আসামি কয়েদি আছি তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাদের জন্য এই চতুর্বর্ণ। কি না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তাও আবার বলছেন গুণ কর্ম, গুণ এবং কর্ম অনুসারে, জন্ম অনুসারে নয়। যেমন ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে এমন কোনো গ্যারান্টি আছে? নেই। ডাক্তারের ছেলে ডাক্তার হবে এমন কোনো গ্যারান্টি আছে? নেই। ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে এমন কোনো গ্যারান্টি আছে? নেই। ঠিক তেমনি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে এমন কোনো গ্যারান্টি নেই। ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই কৃষ্ণ বলেছেন গুণকর্ম বিভাগস। যদি জন্ম অনুসারে হতো তাহলে উনি বলতেন জন্মকর্ম বিভাগস, কিন্তু উনি জন্ম শব্দটাই ব্যবহার করেননি, কারণ তিনি জানেন যে জন্মটা এখানে সেকেন্ডারি। জন্মের একটা সুবিধা আছে, আমার যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় আমি নিশ্চয়ই একটা ভালো কালচার শিখতে পারবো। আমার যদি ডাক্তারের পরিবারে জন্ম হয়, আমি ডাক্তার না হলেও ওই কার্মোজাইম খেলে খাবার হজম হয় এটা আমি জানতে পারবো। আমি দেখেছি ডাক্তারের বাড়িতে, আমাদের মায়াপুরে মাঝে মাঝে আসে ডাক্তারের ছেলে ডাক্তারের বউ। আমার মুখ হয়েছে, আমার একটু মাথা ব্যথা, ওইটা খেয়ে নিন, ওই ট্যাবলেটটা খেয়ে নিন। বউ বলে দিচ্ছে, ডাক্তারের বউ, ডাক্তার নয় কিন্তু। কি করে বলছে? ওই স্বামীর কাছ থেকে শুনতে শুনতে কিছু শিখেছে, তাই না? তো হ্যাঁ, জন্মের একটা সুবিধা আছে। কৃষ্ণ বলেছেন শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। পূর্বজন্মে যারা পুণ্য করেছে তারা অনেক সময় ভালো পরিবারে জন্মায়, কিন্তু জন্ম থেকে প্রমাণ হয় না যে সে জন্মসূত্রে ব্রাহ্মণ হয়ে গেল। আমার জন্ম হতে পারে উকিলের পরিবারে, কিন্তু তার মানে এই নয় যে আমি জন্মসূত্রে উকিল হয়ে গেলাম। এই জন্য কৃষ্ণ বারবারই বলছেন গুণ ও কর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুসারে। এবার দেখা যাক ব্রাহ্মণকে। ব্রাহ্মণ এক কথায়, সোজা কথায় বুদ্ধিজীবী। তবে প্রাচীন ভারতের বুদ্ধিজীবী আর বর্তমান বুদ্ধিজীবী এক নয়। বর্তমান বুদ্ধিজীবী পয়সার চাকর। সরকার যদি বলে বা কোনো কোম্পানি যদি বলে হে বুদ্ধিজীবী আপনি বলুন না যে আমাদের এই মতটা ভালো, আপনি বলুন। তো বলে আমাকে 1 লাখ টাকা দিন বা 2 লাখ টাকা দিন, আমি বলে দিচ্ছি। ওরা অনেক সময় টাকা নিয়ে বলে দেয় অমুক কোম্পানির মদ ভালো। এটা কি স্বাধীনভাবে বললেন না টাকার চাকর হয়ে বললেন? টাকার চাকর। কলিযুগের ব্রাহ্মণ টাকার চাকর। এই জন্য কলিযুগের ব্রাহ্মণ অনেক সময় সত্য কথা বলতে পারে না, কারণ টাকার চাকর। সে জানে আমি কথাটা মিথ্যা কথাটা বললে আমি কিছু টাকা পাবো। তো অনেক সময় বলে অমুক পণ্ডিত অমুক বৈজ্ঞানিক বলেছেন যে মদ খাওয়া ভালো। অনেকে দেখি আমি মাঝে মাঝে এমন লেখা বেরোয়, অমুক বৈজ্ঞানিক বলেছেন যে মাংস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। অনেক কথাই অনেকে বলে, কিন্তু সবাই যে স্বাধীনভাবে বলে তা নয়, অনেকেই টাকা খেয়ে বলে।
হ্যাঁ, কারণ জানে ওনার কথাটা যদি একজন বৈজ্ঞানিক যদি কথাটা বলে সমাজে সেটা সহজে গ্রহণ করা হবে, তাই তারা অনেক সময় বিজ্ঞাপন দেয়। হ্যাঁ, বুদ্ধিমান বৈজ্ঞানিক বুদ্ধিজীবী তারা অনেক সময় বিজ্ঞাপন দেয় টাকা নিয়ে। এই জন্য কলিযুগে খাঁটি ব্রাহ্মণ মানে খাঁটি বুদ্ধিজীবী পাওয়া যায় না। অন্যান্য যুগে আপনি কোটি টাকা দিলেও ব্রাহ্মণ কিনতে পারবেন না। হ্যাঁ, একবার আমাদের এই মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি এক ব্রাহ্মণকে খুঁজে পেয়েছিলেন, কুড়ে ঘরে থাকে, খুব পণ্ডিত ব্রাহ্মণ। তো মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, এই বাচ্চারা কথা বলবে না, আর যারা গার্জিয়ান তাদের দায়িত্ব বাচ্চাদেরকে চুপ করানো। তো মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি সেই ব্রাহ্মণের বাড়িতে গেলেন, গিয়ে দেখেন এটা কুড়ে ঘর। উনি মনে মনে ভাবছেন, এত বড় পণ্ডিত ব্যক্তি, হ্যাঁ, উনি যদি আমার সভাতে চাকরি করে তাহলে তো উনি অনেক টাকা বেতন পাবে, এবং উনি এই কুড়ে ঘরে আর থাকতে হবে না, ভালো কোয়ার্টার পাবে। তো মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন যে আপনি চলে আসুন, আমি আপনাকে কোয়ার্টার দেব, ভালো বেতন দেব, আপনি অনেক বড় পণ্ডিত ব্যক্তি, আপনি কুড়ে ঘরে কেন আছেন? বলছে না না, আমি চাকরি করব না। চাকরি চয় আকার ক অন্তস্তর রস্বইকার, না রস্বইকারটা তুলে হলেন চাকর। চাকরি কথাটা এসেছে কিন্তু চাকর কথা থেকে, মিথ্যা বললাম? চাকর থেকে চাকরি। আমি চাকর হব না, বলতো আপনি এত কষ্ট করে আছেন কেন? আমি কিছু বেতন টেতন দিই? আমার কোনো কষ্ট নেই, আমি ঘুরে ঘুরে আছি, খুব আরামে আছি, আনন্দে আছি। আমার ছাত্ররা কিছু চাল নিয়ে আসে, কিছু চাল ডাল নিয়ে আসে, সবজি নিয়ে আসে, আমার হয়ে যায়। আর যেদিন আসে না, আমার এই দেখুন একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের পাতা লবণ দিয়ে সিদ্ধ করে আমরা খাই, আমাদের কোনো অসুবিধা নেই, কোনো অভাব নেই। মানে ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণ পয়সার বিনিময়ে কিছু করবে না, তারা হলো শ্রদ্ধাজীবী, তাদেরকে বলা হয় শ্রদ্ধাজীবী। শ্রদ্ধাজীবী কী করে হয়? যেমন প্রভুপাদ গেলেন আমেরিকায়, কিছু নিয়ে গেলেন, 40 টাকা নিয়ে গেছিলেন, 1 ঘন্টার খরচও নয়। আমেরিকায় একটা কাগজের প্লেট 40 টাকা, হ্যাঁ, তখনকার বাজারেই। মানে আমরা বুঝতে পারি না, ওরা তো ডলার হিসাবে না। হ্যাঁ, তো আপনি যদি 50 সেন্ট মানে আমরা যেটা 50 পয়সা বলি, 50 পয়সা, এখানে $1 কত এখন আমেরিকায়? 74 টাকা। ওদের $1 হচ্ছে 74 টাকা। এখন এটা প্লেট কিনতে যদি আপনার 50 পয়সাও দেন, আপনার 74 টাকার অর্ধেক কত? তো প্রভুপাদ 40 টাকা নিয়ে আমেরিকায় গেছেন, কথাটা বলছেন। তো ওই দেশে 1 ঘন্টার খরচও নয়। হ্যাঁ, তাহলে প্রভুপাদ কি করে তিনি আমেরিকায় টিকলেন, এবং শুধু টিকেননি, তিনি সারা বিশ্বজুড়ে একটা আন্দোলন সৃষ্টি করলেন। টাকা কোথা থেকে আসলো? মানুষ দিয়েছে। কেন দিয়েছে? শ্রদ্ধা করে দিয়েছে। তাই যারা ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে বলা হয় শ্রদ্ধাজীবী। মানুষ তাদেরকে এত শ্রদ্ধা করবে যে শ্রদ্ধার জোরেই তাদের ভরণ পোষণ হয়ে যাবে। শ্রদ্ধাজীবী, তারা চাকরি করবে না, কারণ চাকরিতে শ্রদ্ধার ব্যাপারটা বড় নয়, কাজ করো টাকা নাও। কিন্তু আমি যদি চাকরি না করে, যদি যেমন ছিল প্রভুপাদ যেটা দেখালেন, বৃদ্ধ বয়সে তিনি আমেরিকায় গেলেন, সারা পৃথিবী ভ্রমণ করলেন বিনা চাকরিতে, তাই না? তো সেটাই হচ্ছে সত্যিকারের ব্রাহ্মণ বা ব্রাহ্মণের উপরে বৈষ্ণব। তো আগের দিনের ব্রাহ্মণরা ছিল এরকম, তারা কোনো পয়সার চাকর ছিলেন না, কারো অধীনে তারা থাকতেন না। তারা বরং রাজাদের অনেক সময় ধমক দিতেন, রাজারা তাদের কথা মতো চলতো। অনেক সময় রাজা জমিদার ব্রাহ্মণদের কথা মতো চলতো, অনেক সময় তাদেরকে সংশোধন করতেন, তারা ভুল করলে ব্রাহ্মণ ধরিয়ে দিতেন, এবং তারা অন্যায় করলে অনেক সময় ব্রাহ্মণের এমন ক্ষমতা ছিল যে নমসিংহাসন থেকে এরকম ক্ষমতা ছিল। তাহলে এই যে বর্ণাশ্রম ব্যবস্থার সর্বোচ্চ পদ হলো ব্রাহ্মণ, এবং তার উপরে বলা হয় বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণের উপরে, কারণ ব্রাহ্মণরা অনেক সময় নিরাকার ব্রহ্মের উপাসক, আর বৈষ্ণবরা হচ্ছে কৃষ্ণের উপাসক, তাদের স্থান ব্রাহ্মণের উপরে। তাহলে ব্রাহ্মণ বোঝা গেল, বুদ্ধিজীবী, শ্রদ্ধাজীবী ব্রাহ্মণ। তারপরে দ্বিতীয় স্তর ব্রাহ্মণ হচ্ছে ফার্স্ট ক্লাস, সত্যগুণের অধিকারী, তাদের চরিত্র ভালো, তাদের অনেক গুণ গীতা ভাগবতে বর্ণিত হয়েছে। এমন নয় যে আমার টাইটেল ব্রাহ্মণ হলে আমি ব্রাহ্মণ, যেমন গীতাতেই 9টা গুণের বর্ণনা আছে।
তাদের জ্ঞান থাকবে। জ্ঞান অবিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। ব্রাহ্মণের অনেক গুণ আছে, তাদের বেদ বেদান্ত, তাদের গভীর জ্ঞান আছে বেদ বেদান্তে, গীতা ভাগবতে তাদের গভীর জ্ঞান আছে। এটা হলো ব্রাহ্মণের কিছু বৈশিষ্ট্য। তারা আস্তিক, তারা কখনো নাস্তিক হয় না। বুদ্ধি থাকলেই মানুষ আস্তিক হয়, যাদের বুদ্ধি কম তারা নাস্তিক হয়। তো এই জন্য ব্রাহ্মণদের কতগুলি গুণ শাস্ত্রে বর্ণিত হয়েছে, গীতাতেও আছে, ভাগবতও আছে, চৈতন্য চরিতামৃতও আছে। আবার বৈষ্ণবের গুণ চৈতন্য চরিতামৃতে 26টা, সেখানে বৈষ্ণবের 26টা গুণ লেখা আছে। তো গুণ দেখে বুঝতে, গুণ ও কর্ম, গুণ এবং কর্ম। গুণ আছে আমি কাজ করি না, অলস, তাহলে হবে না। আমি ডাক্তারি পাশ করেছি, ডাক্তারি করি না। যেমন একজন আছে তসলিমা নাসরিন, নাম শুনেছেন তো? ডাক্তারি পাস, কিন্তু ডাক্তারি করে না। উনি কী করে সংসার চালায়? পয়সা রোজগার, লেখালেখি, গল্প লেখে, প্রবন্ধ লেখে, কবিতা লেখে, তাতে তার বিনিময়ে কিছু পয়সা পায়। উনি পাশ করেছে ডাক্তারি, কিন্তু ডাক্তারি করে পয়সা রোজগার করে না। তাহলে ওনার গুণ আছে ডাক্তারি, কিন্তু কর্ম নাই, তো তাকে ডাক্তার বলা যাবে না। গুণও থাকতে হবে, কর্মও থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে ডাক্তার আরও এক্সপার্ট হয়, তাই না? আমি অপারেশন শিখে আসলাম, অপারেশন করলাম না, হাত পাকবে না। এই জন্য গুণ ও কর্ম, গুণও থাকতে হবে, আবার কর্ম করতে হবে। ডাক্তারের কর্ম করতে করতে সে পাকা ডাক্তার হবে। তো ঠিক তেমনি ব্রাহ্মণের গুণও থাকতে হবে, ব্রাহ্মণের কর্মও তাকে করতে হবে। যজন যাজন পঠন পাঠন, নিজে পড়বে অন্যকে পড়াবে, এগুলি হচ্ছে ব্রাহ্মণের কর্ম। তাহলে ক্ষত্রিয় কি না? ক্ষত্রিয় হচ্ছে শাসক গোষ্ঠী। এদের কাজ হচ্ছে সবাইকে সুরক্ষা দান করা। সংসারে গুন্ডা বদমাশ থাকবেই, গুন্ডা বদমাশের উৎপাতও থাকবে। তো তাদের হাত থেকে ব্রাহ্মণকে বাঁচাবে, ক্ষত্রিয়কে বাঁচাবে, বৈশ্যকে বাঁচাবে, শূদ্রকে বাঁচাবে কে? ক্ষত্রিয়। কোনো গুন্ডা যদি ব্রাহ্মণকে আক্রমণ করে, ক্ষত্রিয়ের দায়িত্ব ব্রাহ্মণকে রক্ষা করা। কোনো গুন্ডা যদি ক্ষত্রিয়কে আক্রমণ করে, ক্ষত্রিয়ের দায়িত্ব ক্ষত্রিয়কে রক্ষা করা। কোনো গুন্ডা যদি বৈশ্যকে আক্রমণ করে, ক্ষত্রিয়ের দায়িত্ব সেই বৈশ্যকে রক্ষা করা। এবং তেমনি কোনো গুন্ডা যদি শূদ্রের উপর উৎপাত করে, তাহলে ক্ষত্রিয়ের দায়িত্ব শূদ্রকে রক্ষা করা। ক্ষত্রিয়, ক্ষত মানে আঘাত, ক্ষত, ক্ষত, ক্ষত থেকে ত্রাণ করে বলে তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। তো কলিযুগে ক্ষত্রিয় এখন বলতে গেলে, ক্ষত্রিয় কি করে? সরকার থেকেও বেতন নেয়, আবার ঘুষও খায়, তাই না? ক্ষত্রিয় নেই, ক্ষত্রিয় নেই। মানে একদিকে চিন্তা করলে সরকার কোটি 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 টাকা খরচ করছে, এই সমস্ত যে আর্মি বলুন করছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু ঘুষ খায়। আমরা জানি, এটা ওপেন সিক্রেট। অনেকেই ঘুষ খায়, বড় বড় অফিসার ঘুষ খায়। তাহলে কী হলো? আমি সরকার থেকে নিলাম মোটা অঙ্কের বেতন, আবার মানুষের কাছ থেকে আমি ঘুষ খেলাম। খেয়ে কী করলাম? সরকার যে কারণে আমাকে রেখেছিল, যে অন্যায় দেখলে প্রতিবাদ করবে, অন্যায় দেখলে শাস্তি দেবে, শাস্তি দিলাম না, ঘুষ খেয়ে শাস্তি আমি মুকুব হয়ে গেল। তো কলিযুগে ক্ষত্রিয় নেই, থাকলেও খুব কম। কিন্তু অন্যান্য যুগে ক্ষত্রিয় নিঃস্বার্থভাবে তারা সমাজের সেবা করতেন। তখনকার সময়ে গুন্ডাদের কোনো উৎপাতই ছিল না, কারণ ক্ষত্রিয়কে তারা ভয় পেত না। আর ক্ষত্রিয় ছিল খুব সাহসী, সেটাও গীতায় লেখা আছে। ক্ষত্রিয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা সাহসী, খুব সাহসী, ভয় পায় না কোনো কিছুতে, মরতেও ভয় পায় না ক্ষত্রিয়। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয়। ক্ষত্রিয়কে দ্বিতীয় শ্রেণীর বলা হচ্ছে এই কারণে, কথা বলছেন কে? ক্ষত্রিয়কে দ্বিতীয় শ্রেণীর বলা হয়েছে এই কারণে, যেহেতু তারা ব্রাহ্মণের অধীন। ব্রাহ্মণ যদি বলে এটা করবে না, ক্ষত্রিয় করতে পারবে না। যেহেতু তারা প্রথম শ্রেণীর যে বর্ণ, ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের অধীন বলে তাদেরকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। এবার ক্ষত্রিয়ের অধীন হচ্ছে বৈশ্য। ক্ষত্রিয়ের অধীন হচ্ছে বৈশ্য। ব্যবসা বাণিজ্য করো, যেহেতু আমি সমাজকে রক্ষা করছি, সমাজের গুন্ডা বদমাশের উৎপাত থেকে আমি সবাইকে সুরক্ষা দিচ্ছি, ব্যবসার কিছু পার্ট, ব্যবসার কিছু ইনকাম, কিছু উপার্জন আমাকে দাও, এটাকে বলে কর, ট্যাক্স। প্রধানত বৈশ্যরা, মানে বৈশ্য মানে হচ্ছে উৎপাদক। তো তখনকার দিনে ইন্ডাস্ট্রি এসব ছিল না। প্রাচীন ভারতে ইন্ডাস্ট্রি এসব ছিল না, এগুলি ব্রিটিশরা এসে চালু করেছে। আগের দিনে মেইন ইন্ডাস্ট্রি ছিল চাষবাস। তাও বেশিরভাগই কী করতো, ওই আমার পরিবারে মনে করুন
5 জন লোক আছে, 5 জন লোকের জন্য কত বিঘা জমি হলে 5 জন লোকের সারা বছরের চাল ডাল বা চালটা অন্তত, হ্যাঁ, সারা বছরের খাবার, সারা বছরের চাল, একটা পরিবারে যদি 5 জন লোক থাকে তাহলে কত বিঘা জমি হলে 5 জন লোকের খাবার হয়ে যাবে সারা বছরে? বলুন, আছে কি আইডিয়া কিছু? সঞ্জীব প্রভু, 1 বিঘা হলে 5 জন লোক সারা বছর খেতে পারবে। আচ্ছা, ওই রকম বেশিরভাগ চাষি ছিল ওই রকম। আমার 5 জন লোক 1 বিঘার জায়গায় বড় জোর 2 বিঘা রাখলাম, বেশিরভাগ চাষি ছিল ওই রকম। আর এখনকার দিনে চাষি মানে শত শত বিঘা, কারণ ট্রাক্টর বেরিয়ে গেছে না, ট্রাক্টর বেরিয়ে গেছে, শত শত বিঘা তারা চাষ করে, শত শত বিঘা থেকে যা হয় তারা এখন অনেক চাষি আছে, ভারতেও আছে, বাইরেও আছে, বিদেশেও আছে, কোটি কোটি টাকা রোজগার করে চাষ করে। হ্যাঁ, তাদের ওই রকম না, কিন্তু আগে প্রাচীন ভারতে এরকম ছিল না। প্রাচীন ভারতে আমার ভরণ পোষণের জন্য যতটুকু দরকার, আমার 1 বিঘা হলে বা 2 বিঘা হলে চলে, ওইটা নিয়ে মানুষ সন্তুষ্ট থাকতো। কিন্তু এখন তো মানে ব্যবসায়িক দৃষ্টিকোণটা একটু মানে মানুষের লোভ বেড়ে গেছে না। এখন মানুষ চায় এক একজন, যেমন আমি দেখেছি আমেরিকায়, মানে অনেক শত শত একর জমি, মানে মালিক একজন, চাষি একজন, মালিক মানে উনি লোক লাগিয়ে বা ট্রাক্টর লাগিয়ে সব চাষবাস করে। তো এরকম ভারতে এখন আছে। ভারতে আপনি পাঞ্জাব ওইসব দিকে যাবেন, দেখবেন এক একজন মানে চাষি মানে কোটি কোটি টাকার মালিক। তারা অনেক ট্রাক্টর আছে তাদের, এবং অনেক কর্মচারী লাগিয়ে একর একর মানে শত শত একর জমি দখল করে তারা চাষবাস করে। কিন্তু সেটা আমাদের বৈদিক সভ্যতায় সেরকম ছিল না। ছিল 2-4 জন, কিন্তু বেশিরভাগই ছিল অল্পে সন্তুষ্ট। মানে 1-2 বিঘা জমি, পরিবারের সদস্য সংখ্যা অনুসারে তারা জীবনযাপন করতেন। তো তাদেরকে বলা হয় বৈশ্য। বৈশ্যের কাজ কি? উৎপাদন, খাবার উৎপাদন, বস্ত্র উৎপাদন, আমাদের অর্থনৈতিক যত দরকার, যা কিছু দরকার অন্ন বস্ত্র বাসস্থানের জন্য, সেগুলি বৈশ্যরা করতেন। তাদেরকে বলা হয় উৎপাদক গোষ্ঠী। আর যারা এসব করতে পারে না, বুদ্ধি কম, অনেকে আছে। আপনি যদি 1 লাখ টাকা দিয়ে বলেন যে একটা ব্যবসা করো, সে 1 লাখ টাকা খেয়ে বসে থাকবে, মদ খেয়ে শেষ করে ফেলেছে। আছে না এরকম লোক? অনেকে আছে। আবার মদ না খেলেও সে 1 লাখ টাকা নিয়ে নষ্ট করে দেবে। জুয়া টোয়া খেলেও নষ্ট করতে পারে, কিংবা ডাল ভাত খেয়েও নষ্ট করতে পারে। ডাল ভাত খেয়ে বলবে 1 লাখ টাকা শেষ করেছে। কীভাবে? না, চাল ডাল কিনে শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যে বৈশ্য, হ্যাঁ, নন্দী আপনার নাম শুনেছেন? কলকাতা একটা বিল্ডিং আছে, নন্দী সন্স। ওই নন্দীবাবুর ইতিহাস ছিল, প্রভুপাদ বলছেন এই নন্দীবাবু ছিল একটা গরিব লোক, তখনকার দিনে ইংরেজ আমলের কথা। হ্যাঁ, উনি এক জমিদার বাড়িতে গিয়ে বলছেন, জমিদার মশাই আমি একটু ব্যবসা করতে চাই, আমাকে 2 টাকা, মানে তখনকার দিনে টাকার মূল্য বেশি ছিল, আমাকে 2 টাকা দেবেন, তাহলে আমি একটা ব্যবসা করব। তো জমিদারবাবু ধমক দিয়ে বলেছিলেন, তুমি বৈশ্য নও। পিন ড্রপ সাইলেন্স, একটা পিন যদি পড়ে শোনা যাবে, বুঝেছেন? কথা বলবেন না। আমরা মায়াপুরের পরিবেশে অভ্যস্ত, তো মায়াপুরে যখন পাঠ হয়, অন্তত ভক্তরা কলকাতা থেকে যারা আসে তারা একটু কিচিরমিচির করে, কিন্তু ভক্তরা একটা টু শব্দ করবে না। পিন ড্রপ সাইলেন্স, বুঝেছেন? কথা বলবেন না। তাহলে বৈশ্য। তো নন্দীবাবুকে বললেন জমিদার, তুমি বৈশ্য নও। কেন? বলে বৈশ্য মানে জিরো টু হিরো। তোমার কাছে টাকা থাকবে না, তুমি কোটিপতি হয়ে যাবে। বলে কি বলে? বৈশ্য। বলে তাই? উনি নন্দীবাবু কথাটা মনে প্রাণে গ্রহণ করলেন। শূদ্র মানে কি? আপনি 1 লাখ টাকা দিলেন, পরে 1 বছর পরে খোঁজ নিলেন, কিছুই নাই, শেষ, টাকা শেষ। আর বৈশ্য মানে সত্যিকারের বৈশ্য, 0 থেকে হিরো, 0 টু হিরো। তো নন্দীবাবু কথাটা মনে প্রাণে গ্রহণ করলেন। গ্রহণ করে তিনি জমিদারের সঙ্গে তর্ক করলেন না। গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, গেটের পাশে দেখলেন একটা ইঁদুর, মরা ইঁদুর পড়ে আছে। আর তখন কলকাতায় চলছিল প্ল্যাগ রোগ। ইংরেজ সরকার ঘোষণা করেছেন, কেউ যদি একটা ইঁদুর জমা দিতে পারে, মরা হোক আর জীবন্ত হোক, তাকে 2 টাকা দেওয়া হবে। তখন আরে এটা তো একটা ভাগ্যের ব্যাপার, ইঁদুর এখানে মরে আছে।
তো নন্দীবাবু ইঁদুরটাকে লেজে ধরে নিয়ে গেলেন মিউনিসিপ্যালিটি, মানে তখনকার কর্পোরেশন, নিয়ে গেলেন সেখানে। নিয়ে জমা দিতেই 2 টাকা পেলেন। 2 টাকা নিয়ে তিনি সঙ্গে সঙ্গে, যদিও এটা বৈষ্ণবের কাহিনী নয়, কিন্তু প্রভুপাদ এটা শিক্ষা দিয়ে বলেছিলেন যে বৈশ্য কী করে জিরো টু হিরো হয়। তো উনি সেই 2 টাকা দিয়ে সুপুরি কিনলেন। সুপুরি, এই যে পানের সঙ্গে যে সুপুরি খায়, তো সেই সুপুরিগুলি কেটে কুটে রোদে শুকিয়ে উনি ওই ধর্মতলার এখানে একটা চটের উপরে সুপুরি বিছিয়ে বসে রইলেন। তো ইংরেজরা যাতায়াত করছে, ইংরেজ আমল, এটা কী, এটা জিনিসটা কী? বলছে এটা খেলে খুব নেশা হয়। তো বিদেশিরা তো নেশার খুব ভক্ত, তারা কিনলেন, কিনে 1-2টা খেয়ে দেখছে মাথা ঘোরায়। আর এটা তো লন্ডন সাপ্লাই দিলে তো খুব ভালো ব্যবসা হবে, সুপারি খেলে কিন্তু মাথা ঘোরায়, তো লন্ডন সাপ্লাই দিলে তো ভালো ব্যবসা হবে। বলে আমাকে ইংরেজ ব্যবসায়ীরা এসে বলতে শুরু করলো, আমাকে দিতে পারবে মাসে মাসে সাপ্লাই? হ্যাঁ দিতে পারবো। উনি আবার ওই সুপুরি বিক্রি করে আবার সুপুরি কিনলেন, এইভাবে ওই ইংরেজদের সাপ্লাই দিলেন। আস্তে আস্তে উনি জাহাজ ভর্তি সুপুরি বিদেশে পাঠাতে শুরু করলেন। করতে 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 এরপরে উনি ওই জর্দার ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি করতে করতে শেষে এখন কলকাতায় নাকি এখনও ওনার বিল্ডিং আছে, নন্দী অ্যান্ড নন্দী সন্স, ওনার বংশধররা এখন বসে বসে খায়। হ্যাঁ, তাইলে এই যে নন্দীবাবু কী হয়ে গেলেন? জিরো টু হিরো। এই হচ্ছে বৈশ্য। বৈশ্যের হাতে আপনি 1 টাকাও যদি দেন, ও 1 টাকাকে, আরেকটা কাহিনী আছে যে এক ভদ্রলোকের 3 বৌমা, মানে 3 ছেলের 3 বউ। তো এখন কাকে সম্পত্তি ভাগ করবেন, কোন ছেলেকে কতটুকু দেবেন? তখন সেই ভদ্রলোক কী করলেন, তিনি 3 বৌমাকে ডাকলেন, 3 ছেলেকেও ডাকলেন। হ্যাঁ, সবার হাতে 5 কেজি করে ধান দিলেন। বড় বৌমাকে দিলেন 5 কেজি, ছোটো বৌমাকে 5 কেজি, মেজো বৌমাকে 5 কেজি দিয়ে বললেন, আমি আমার ইচ্ছা মতো 1 বছর পরেই হোক, 2 বছর পরেই হোক, আমি সেই ধানগুলি চেয়ে নেব। ঠিক আছে। তো 1-2 বছর পরে শ্বশুরমশাই আবার ডাকলেন, বড় বৌমাকে ডাকলেন যে বড় বৌমা, তোমাকে 5 কেজি ধান দিয়েছিলাম। হ্যাঁ বাবা, দেখি খুঁজে আর পাচ্ছে না। 5 কেজি ধান কোথায় দিয়েছিলেন মনে আছে, কিন্তু কোথায় রেখেছে আর খুঁজে পায়নি, হয়তো এমন জায়গায় রেখেছি দূরে খেয়ে ফেলেছে। পেলাম না বাবা, কোথায় যে রেখেছি, হারিয়ে গেছে। ঠিক আছে। মেজো বৌমাকে বললেন, মেজো বৌমা সঙ্গে সঙ্গে আলমারি খুলে 5 কেজি ধান ধরিয়ে দিলেন। ঠিক আছে। ছোটো বৌমাকে ডাকলেন, ছোটো বৌমা বললেন, আমার একটা ট্রাক গাড়ি লাগবে। বলো কেন? বলে আমি তো ধানগুলি চাষ করেছি, সেই গত কয়েক বছর ধরে আমি চাষই করছি, তো এখন এত ধান হয়েছে, এগুলো এখন ট্রাক গাড়ি ছাড়া আনা যাবে না। বলে ঠিক আছে, তাহলে তুমি বৈশ্য, তুমি হচ্ছ বৈশ্য। হ্যাঁ, তোমাকে আমি সম্পত্তির, মানে তুমি এবং আমার ছোট ছেলেকে আমি সম্পত্তির ভাগটা বেশি দেব। যাই হোক, ইত্যাদি কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারছি বৈশ্য নেচার কাকে বলে। বৈশ্য মানে সে যেমন করেই হোক সেটাকে বাড়াবে, হ্যাঁ, সম্পত্তি বাড়াবে। তাদের নেশাটাই হলো ব্যবসায়িক নেশা। ব্যবসা করবে, রোজগার করবে, টাকা রোজগার বলুন, ধান রোজগার বলুন, হ্যাঁ, তাদের হলো জায়গা জমি সোনা গয়না, তারা বাড়াবে, শুধু বাড়াবে, এটা তাদের নেশা। হ্যাঁ, ওই নেশাটা যাদের, তাদেরকে বলা হয় বৈশ্য, উৎপাদক গোষ্ঠী। আর যারা এসব পারে না, কিছুই পারে না, হ্যাঁ, স্কুলে ভর্তি করালে ফেল করে বছরের পর বছর আছে। আমরা তো স্কুল চালিয়েছি, আমরা দেখেছি। হ্যাঁ, তখনকার দিনে তো পিটানো হতো, ও শত পিটালো কি কাজ হবে না, যাদের ব্রেন নাই শত পিটালো কাজ হবে না। তো আগের দিনে কি হতো, গুরুকুলে যখন ভর্তি হতো, মাস্টারমশাই যখন দেখতেন তার ব্রেন নাই, সঙ্গে সঙ্গে বলে দিতেন তোমাকে পড়তে হবে না, কারণ কি করবে পরে, তোমার সেই ব্রেন নাই। হ্যাঁ, এমন নয় যে ব্রেন না থাকলে, এটা মানুষের ভুল ধারণা, অনেকে বলে পড়লেই ব্রেন হয়ে যাবে, না। তাই যদি হতো তাহলে স্কুলে ভর্তি হলো সবাই ভালো রেজাল্ট করতো। দেখা গেছে সব সুযোগ পেয়েও অনেকে বাবা হয়তো কোটিপতি, ছেলে পড়াশোনা গোল্লা। হ্যাঁ, তার মানে ব্রেইন হলো মেন জিনিস। হ্যাঁ, আবার আমরা আনন্দবাজারে একটা খবর পড়েছিলাম, বাবা ফেরিওয়ালা, ছেলে বোর্ডে ফার্স্ট হয়ে গেছিলো, এটা অনেক বছর আগের খবর। হ্যাঁ, মা টেলারিং কাজ করে আর বাবা ফেরিওয়ালা। হ্যাঁ, ছেলে বোর্ডে ফার্স্ট হয়ে গেছে, 12-এ ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ, তো তার মানে কি, তার ব্রেইন, হ্যাঁ, তার ব্রেইনটা ভালো ছিল।
তো যাদের ব্রেন আছে গুরুকুলে মাস্টার মশাই বলে দিতেন, হ্যাঁ তোমার ব্রেন আছে তুমি পড়াও। হ্যাঁ, ওই তারাই পরবর্তীকালে ব্রাহ্মণ হতেন, বেদ বেদান্ত মুখস্থ করে ফেলতো। আর যাদের ব্রেন নাই, কম ব্রেন, আরেকটু কম ব্রেন, তাদেরকে বলতেন ঠিক আছে, তাদের যদি সাহস গুণটা থাকে ঠিক আছে তোমরা ক্ষত্রিয় ট্রেনিং নাও। হ্যাঁ, তাদেরকে অস্ত্রবিদ্যা শেখানো হতো। আর যাদের ব্যবসায়ী বুদ্ধি, কিছু লোকই আছে সেরকম ব্যবসায়ী বুদ্ধি, কী করে দু পয়সা ইনকাম করা যায়। একটা কাহিনী আছে যে একটা লোক খুব ব্যবসায়ী বুদ্ধি, তো সবাই বলছে এত ব্যবসায়ী বুদ্ধি করলে হবে, একটু ঠাকুরের নাম জপ করুন, সবসময় টাকা টাকা করলে হবে। অনুমতি উনি আর ঠাকুরের দিকে আর মতিগতি নাই। তাহলে কাজ করুন, ওনাকে ওই বারাণসী আছে না, বারাণসী কাশী, ওইখানে শ্মশান ঘাটে মিনিটে মিনিটে শত শত লোকের মানে দাহ, কারণ ওইখানে অনেকে মরতে যায়, তো কাশিতে মরলে নাকি ঊর্ধ্বগতি হয়, শত শত লোকের দাহ হচ্ছে। বলছে ওনাকে ওই দৃশ্যটা একবার দেখে আনেন, সংসারের আসল চেহারাটা একবার দেখে আনেন, তাইলে উনি ঠিক ভগবানের পথে চলে আসবেন। তো ওনাকে নিয়ে ওনার ছেলেমেয়েরা আত্মীয় স্বজন ওনাকে নিয়ে গেল কাশী। তো কাশী গিয়ে শ্মশান ঘাটে গেল, শ্মশান ঘাটে শত শত মানুষকে পুরানো হচ্ছে, মিনিটে মৃতদেহ আসছে মিনিটে। তো উনি এইসব দেখে কাঁদতে শুরু করলেন। এবার ধরেছে ওষুধ, কাজ হয়ে গেছে। হ্যাঁ, তখন ছেলেমেয়েরা জিজ্ঞেস করলো কাঁদছো কেন? দেখ আমি সারা জীবন যা ব্যবসা করেছি সব ভুল করেছি, এখানে দেখছি লাকড়ি কি বিক্রি হচ্ছে, মানে কাঠ, এই যে মরা পোড়ানো হচ্ছে না, আমি যদি কাঠের ব্যবসাটা এখানে করতাম অনেক এতদিন কোটিপতি হয়ে যেতাম। আমি তো আবার দেশে তো এই সুবিধা নাই, এখানে যে সুবিধা মিনিটে মরা পোড়ানো হচ্ছে, আমি তো কাঠের ব্যবসা করেই কোটিপতি হয়ে যেতাম। এই কোটিপতি হতে পারলাম না, এই দুঃখে কাঁদছি, মানে ওই শ্মশান দেখে কাঁদছে না। তো যাই হোক, যাদের ব্যবসায়ী বুদ্ধি তারা কিন্তু এরকমই, তারা যেখানেই থাকুক পয়সা বুঝেছেন। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু এই চতুরাশ্রম, যেটা চতুর্বর্ণ আশ্রম আবার আছে একটা, আশ্রম হচ্ছে যেমন ব্রহ্মচারী, অবিবাহিত ব্রহ্মচারী, ছাত্র জীবনে অবিবাহিত, তারপরে সে ইচ্ছা করলে বিবাহ করতে পারে, ম্যাক্সিমাম 25 বছর বলা হচ্ছে, 25 বছরের পরে সে বিবাহ করতে পারে। তারপরে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, যারা বেশি যোগ্যতা সম্পন্ন বলা হচ্ছে, যারা ব্রাহ্মণ তারা 50 বছরের পরে বানপ্রস্থ নেবে এবং মোটামুটি 75 বছরের মধ্যে সন্ন্যাস নেবে। ক্ষত্রিয় তারা ব্রহ্মচারী থাকবে 25 বছর ব্রহ্মচারী, তারপরে গৃহস্থ 50 বছর, তারপরে বানপ্রস্থ, তারা সন্ন্যাস নেবে না, ক্ষত্রিয় সন্ন্যাস নেবে না। দেখবেন আমাদের মহাভারতে বা বিভিন্ন ক্ষত্রিয় সন্ন্যাস নাই। তারপরে বৈশ্য তারা ব্রহ্মচারী থাকবে 25 বছর, তারপরে গৃহস্থ, তাদের আবার বানপ্রস্থ নাই, সন্ন্যাসও নাই। আর শূদ্র, শুরুতেই গৃহস্থ, শেষেও গৃহস্থ, মাঝেও গৃহস্থ, হচ্ছে শূদ্র। হ্যাঁ, শূদ্র মানে কি, ওই অনেক সময় দেখবেন অনেক পরিবারে আছে বাচ্চা মানে কথা না ফুটতেই বিবাহ, হ্যাঁ, আবার মৃত্যু পর্যন্ত গৃহস্থই হয়ে থাকে, তাদেরকে বলা হয় শূদ্র। তো এইভাবে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সব বিধান আমাদের বেদান্তি উপনিষদে, আমাদের সর্বত্র এই চতুর্বর্ণ, 4 বর্ণ এবং 4 আশ্রম ভগবান বিধান করে দিয়েছেন। এখন কলিযুগে সব নষ্ট হয়ে গেছে। কলিযুগে আপনি যে কোনো একটা নাম বলুন, ব্রাহ্মণ আমি বললাম এরা টাকার চাকর, ক্ষত্রিয় ভীতু। হ্যাঁ, আমাদের মায়াপুরে একবার ডাকাত পড়েছিল, সরকারি পুলিশ সেখানে রাখা হয়েছিল, সরকারি আর্মি। ও যেই ডাকাত আসলো সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়ে সিটকানি দিয়ে বসে পড়লো। হ্যাঁ, তো কলিযুগে ক্ষত্রিয় নাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তো বাটপার, কী করে আপনাকে ঠকাবে। আগের দিনে সৎ ব্যবসায়ী ছিল, সৎ ব্যবসায়ী আপনাকে, হ্যাঁ আমি নিজে দেখেছি, ওই আটা বিক্রি করে এক ভদ্রলোক, আটার মধ্যে যে কি কাঠের গোড়াটা মিশিয়ে বাড়িয়ে দিচ্ছে। মানে বৈশ্যের মধ্যেও একবার আমি দেখেছিলাম, আমাদের গ্রামের পাশে একটা বাজার ছিল, সেই বাজারে একজন নিয়ে গেছে পাট বিক্রি করবে, পাট। হ্যাঁ, তো পাট ওজন করেছে, দেখছি মানে পাটের যে ওরা যে সুন্দর করে বাধাই করে পাটটা, মানে বিক্রি করার আগে খুব দেখতে খুব সুন্দর লাগে। তো এটা যেই পাল্লায় তুলেছে দেখছে যেটা দেখতে মনে হচ্ছে কম, কিন্তু ওজন খুব বেশি। হ্যাঁ, তারপরে খুলে দেখে ভিতরে একটা আস্ত ইট, ভিতরে ইট ঢুকিয়ে পাট বিক্রি করছে, মানে বেশি লাভ নেবে। তো
তো এইভাবে ব্যবসায়ী কলিযুগে নাই। কলিযুগে মানে খাঁটি সৎ ব্যবসায়ী নেই, সব নষ্ট হয়ে গেছে, অসৎ। এই জন্য বলা হচ্ছে কলিযুগে বর্ণাশ্রম জিনিসটা নষ্ট হয়ে গেছে, যার জন্য মানুষের এত অশান্তি। আর কলিযুগে মানুষ বেশিরভাগই মনে করছে ওই চাকরি, বেশিরভাগই কিন্তু চাকরি, ওই রস্বইকারটা বাদ দিলে চাকর। এই জন্য বলা হচ্ছে কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে সব শূদ্র, বেশিরভাগই শূদ্র। তবু আমাদের মহাজনরা বলে গেছেন যে যতদূর সম্ভব কলিযুগে 16 আনা বর্ণাশ্রম স্থাপন করা কঠিন, কিন্তু যতদূর সম্ভব, না হলে বিপদ আছে সামনে। কারণ সবাই বলছে টাকা টাকা টাকা, সবাই টাকা রোজগার করছে। আমি কৃষিকাজ করব না, আমি গরু পালন করব না, হ্যাঁ, কী চাই? টাকা। একবার চিন্তা করুন, সবাই টাকা রোজগার করছে, একটা মানুষও গরু পালন করছে না, একটা মানুষও চাষবাস করছে না, কি হবে পৃথিবীর অবস্থা? কি হবে? বাজারে যাবে, আমার মাস্টার মশাই বলতেন যে একটা সাইড ব্যাগে করে টাকা নিয়ে যাবে, আর একটা মানি ব্যাগে করে একটা আলু কিনে মানি ব্যাগে আলুটা ঢোকাবে, আর সাইড ব্যাগে থাকবে টাকা। মানুষ কিন্তু ক্রমে ক্রমে ধীরে ধীরে সেই দিকে এগুচ্ছে। হ্যাঁ, গত কয়েকদিনের মধ্যে 14 টাকা চালের কেজিতে, 14 টাকা, তাই না? 14 টাকা বেড়ে গেছে কয়েকদিনের মধ্যে। আমরা আগে দেখতাম ডালের কেজি আমরা কত কত অবধি দেখেছো ডালের কেজি? হ্যাঁ, মানে আগে কত দেখেছেন আপনারা? আগে কত অবধি দেখেছেন? 20 টাকা ডালের কেজি। হ্যাঁ, আর এখন কত মুগ ডাল? তার মানে কি আমরা কোন দিকে এগুচ্ছি আমরা কিন্তু বুঝতে পারছি না। হ্যাঁ, এমনও দিন আসবে 1000 টাকা ডালের কেজি, আপনি বিশ্বাস করুন আর নাই করুন। হ্যাঁ, বিদেশে অলরেডি ওরা ডলার দিয়ে করে, তো ওই জন্য বোঝা যায় না, কিন্তু দিন আসবে আপনি মানুষ শুধু টাকা বাড়বে, টাকা বাড়বে, টাকা বাড়বে। টাকার আরেক নাম হচ্ছে কর্পূর, জানেন তো? টাকার আরেক নাম কর্পূর। কর্পূর যদি আপনি এক বাটি কর্পূর যদি রেখে দেন, কি হবে? উবে যাবে। টাকাও সেরকম উবে যাবে। তো মানুষ কি করছে? মানুষ চাষবাস ছেড়ে দিচ্ছে, ওই কষ্টের কাজ কে করে? সবাই যদি কষ্ট থেকে পালাতে যায়, হ্যাঁ, গরু পালন করব, গোবর ধরতে হবে, নোংরা কাজ কে করবে? বিক্রি করে দাও, তাই না? তো সবাই বিক্রি করছে, চাষি জমি বিক্রি করে দিচ্ছে, গরু বিক্রি করে দিচ্ছে, সবাই চাইছে টাকা টাকা টাকা। তাহলে ভবিষ্যতে কি হবে? ওই 1000 টাকা ডালের কেজি, 2000 টাকা চালের কেজি, এই করতে করতে এটা হবে আংশিক দুর্ভিক্ষ, তারপরে বড় দুর্ভিক্ষ দেখা দেবে। মানুষ ওই দিকে এগুচ্ছে, কিন্তু কৃষ্ণ সেটা চাননি। কৃষ্ণ চেয়েছেন মানুষ এই যে বর্ণাশ্রম কৃষ্ণ দিয়েছেন, হ্যাঁ, যেমন বৃন্দাবনে, যেমন নন্দ মহারাজের 9 লক্ষ গাভী ছিল। সকালবেলায় গোপীরা হাজার হাজার লিটার দুধ তারা জ্বালাতো, এবং সেখানকার যারা বাসিন্দা ছিল যত খুশি খাঁটি দুধ আকণ্ঠ খেত, খেয়ে দুধ শেষ করতে পারত না। বাকি দুধটা কী করতো জানেন? বাকি দুধটা কিছু ছানা বানাতো, আর কিছু বানাতো দই। পরের দিন ওই ছানা ওই দই তারা খেত, খেয়ে শেষ করতে পারত না। বিশেষ করে দইটা কী করতো, আবার দই থেকে আবার তারা মাখন তৈরি করত। মাখন খেয়ে শেষ করতে পারত না। হ্যাঁ, এত মাখন হতো যে মানে আমরা যেমন কাদা ছোড়াছড়ি খেলি না, ওই রকম তারা খেলতো মাখন ছোড়াছড়ি। মাখন খেয়ে শেষ করতে পারত না। তারপরে কি করতো? ওই মাখন থেকে বানাতো ঘি, ঘি খেয়ে শেষ করতে পারত না। তারপরে মথুরা গিয়ে ঘি বিক্রি, বুঝছেন? দইও বিক্রি করতো, দুধও বিক্রি করতো, কিন্তু ওই শেষে যেগুলি শেষ করতে পারতো না, এগুলি ঘি বানিয়ে মথুরায়, ঘি তো আর পচে না, ঘি মথুরায় গিয়ে বিক্রি করতো। তো এটা যে কৃষ্ণ দেখিয়েছেন, কৃষ্ণ এমন একটা সভ্যতা দেখিয়েছেন মানুষের খাওয়া পড়ার কোনো অভাব হবে না। কিন্তু মানুষের অতি চালাকের গলায় দড়ি। মানুষ কি করছে? না, এসব নোংরা কাজ, গরু পালন মানে নোংরা কাজ, চাষবাস মানে নোংরা কাজ, হ্যাঁ, এগুলি করার দরকার নেই। বুদ্ধিমানের কাজ হলো টাকা রোজগার করবে। হ্যাঁ, পয়সা ফেললে সব পাওয়া যায়, কিন্তু কতদিন ক্রমে ক্রমে দুর্ভিক্ষ। এখন যেমন ডালের কেজি 120 টাকা না কত, ওইটা কিন্তু একটা দুর্ভিক্ষ। দাম বেড়ে গেল মানে আংশিক দুর্ভিক্ষ। হ্যাঁ, তারপর আরও দাম বাড়বে, আরও দুর্ভিক্ষ, আরও দাম বাড়বে, আরও দুর্ভিক্ষ। শেষে দেখা যায় পাওয়াই যায় না। সবাই বাবুগিরি করবে, সবাই বাবু হয়ে যাবে, সবাই বলবে আমরা টাকাই রোজগার করব, আমরা
ধান উৎপাদন করব না, গম উৎপাদন করব না, দুধ উৎপাদন করব না, তো বাজারে গেলে তো কিছুই পাওয়া যাবে না। এবং সেই দিকে আমরা এগুচ্ছি, হ্যাঁ, জেনারেশন আফটার জেনারেশন আমরা কিন্তু সেই দিকে এগুচ্ছি, ক্রমে ক্রমে এগুচ্ছি। ভবিষ্যৎ খুব অন্ধকার। হ্যাঁ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে গবয়া ধনবান ধান্য ধনবান, অন্য কাউকে ধনবান বলা হয়নি। গবয়া ধনবান, যার বাড়িতে গরু আছে সে ধনী। গবয়া ধনবান, ধান্য ধনবান, যার বাড়িতে ধান আছে, গম আছে, শস্য আছে, সে ধনী। এখন অনেকের বাড়িতে আছে কোটি কোটি টাকা, আমাদের শাস্ত্রে বলছে গরিব। শাস্ত্রে বলছে গরিব। কলকাতা যান, বড় বড় বিল্ডিং, দুইজন গেস্ট আসলে মাথা গরম হয়ে যায়। আমার খুব অভিজ্ঞতা আছে, আমি কলকাতায় ছিলাম তো। একবার এক বাড়িতে গেছি, ওনাদেরই কাজে সন্ধ্যা হতে না হতেই বলছে আপনাদের তো ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। মানে ওদের বাড়িতে অতিথি থাকা, গেস্ট থাকা মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তার মানে গরিব। থাকতে পারে সুন্দর বিল্ডিং, থাকতে পারে অনেক টাকা, কিন্তু গরিব। আমরা গ্রামে দেখেছি, আমি গ্রামের ছেলে, আমি গ্রামে দেখেছি আমাদের গ্রামে একটা উৎসব হয় নবান্ন। নবান্ন, নতুন ধান যখন আসে, সাধারণ চাষি পুরা গ্রামকে নিমন্ত্রণ করে দেয়, আসুন আজকে আমার বাড়িতে। ওই গ্রামের যত লোক, হাজার হাজার লোক গিয়ে খায়, পেট মানে একেবারে পেট ভরে খেয়ে আসে। তো এটা পারবে কলকাতার কোনো, মানে খুব দু একজন ছাড়া, বেশিরভাগই 90% আপনার ওই নুন আনতে পান্তা ফোড়ার মতো অবস্থা। বিল্ডিং দেখে মনে হতে পারে ধনী, ধনী নয়। কারণ শাস্ত্রে বলছে গবয়া ধনবান ধান্য ধনবান, যার বাড়িতে প্রচুর ধান আছে এবং প্রচুর গাভী আছে, গাভীর দুধ পাওয়া যাচ্ছে, আর কি দুধ থেকে ছানা হবে, ছানার সবজি করতে পারবেন, পনির তরকারি, আর দই হবে, কত কিছু হয় দুধ থেকে। কত ওই যে মিষ্টির দোকান, এখানে কৃষ্ণ কোথায়, হ্যাঁ মিষ্টির দোকান, সব তো দুধ থেকে না, সব দুধ থেকে না, কয়েকটা আছে ময়দা টয়দা থেকে হয়, কিন্তু তাও তো চাষবাস, ময়দা বলুন গম বলুন চাষবাস। তো মানুষের এগুলো হচ্ছে সম্পত্তি। হ্যাঁ, গবয়া ধনবান ধান্য ধনবান, গরু থাকবে আর ধান জমি থাকবে, একটু হয়তো পরিশ্রমের বিচারও যদি করেন। আমি দেখেছি একটা লোক রাত্রি পর্যন্ত ট্রাক গাড়ি চালায়, সারা রাত। হ্যাঁ, আমাদের ত্রিপুরায় আমি একবার গিয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না, ট্রাক গাড়িতে যাওয়া যাবে বলে, হ্যাঁ যাওয়া যাবে, সারা রাত ট্রাক গাড়ি চালাচ্ছে, সারা রাত। কিন্তু সে যদি কৃষিকাজ করতো, সারা রাত তাকে কৃষিকাজ করতে হতো না। আমরা দেখেছি গ্রামে 3 মাস কৃষিকাজ করলে সারা বছর খাওয়া যায়। আমাদের গ্রামে অন্তত আমরা দেখেছি 3 মাস ঠিকমতো কৃষিকাজ করলে সারা বছর খাদ্য মানে চালটা মজুদ থাকে। আর এখন মানুষ ওই বিভ্রান্ত হয়ে গেছে, মানুষ ভাবছে কৃষিকাজ মানে পরিশ্রমের কাজ, আর তুমি যে সারা রাত্র ট্রাক গাড়ি চালাচ্ছ। একই শ্রমিক সে যদি কৃষিকাজ করতো তা সে অনেক সহজে মানে জীবনযাপন করতে পারত। কিন্তু মায়ার চক্রান্তে পড়ে, মায়ার মোহে পড়ে মানুষ কিন্তু ভাবছে না আমার টাকা রোজগার করলেই হলো। কিন্তু তাতে কি হচ্ছে, ওই ট্রাক গাড়ি চালাতে চালাতে যখন মনের ভিতরে অশান্তি আসে, মদ খায়। হ্যাঁ, তার রোজগারের একটা অংশ চলে যায় মদে। হ্যাঁ, মদ খায়, গাঁজা খায়, সিনেমা দেখে, এই করে সে আরও তার মানসিক শান্তি হয় নষ্ট। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণের পথ যখন আমরা অনুসরণ করব না, তখন কিন্তু আমাদের অশান্তি আমরা বাড়াবো। হ্যাঁ, এই জেনারেশনে যা আছে, পরের জেনারেশনে আরও অশান্তিটা আরও ডবল হবে, তারপরের জেনারেশনে অশান্তি আরও ডবল হবে। কিন্তু আমরা যদি কৃষ্ণের পথে চলি, যেমন নন্দ মহারাজ তিনি চলেছিলেন, হ্যাঁ, তার কোনো অভাব ছিল না, হ্যাঁ, কোনো খাওয়া পড়ার কোনো অভাব নাই। তো এই হচ্ছে এই জেলখানার জন্য কৃষ্ণের বিধান, যে কৃষ্ণের পথে চলতে হবে। হ্যাঁ, চাষবাস নিয়ে কৃষ্ণ যে 4টা বিধান করেছেন, ব্রাহ্মণ বুদ্ধিজীবী, ক্ষত্রিয় শাসক গোষ্ঠী, বৈশ্য উৎপাদক গোষ্ঠী, শূদ্র হচ্ছে শ্রমিক। এছাড়া আর কোনো কিছু দরকার নাই। এত যে আজকাল লিপস্টিক ফ্যাক্টরি, অমুক ফ্যাক্টরি, হ্যাঁ, এগুলির দরকার আছে? দরকার নেই। প্রভুপাদ বলতেন আননেসেসারি নেসেসিটিস অফ লাইফ, নিষ্প্রয়োজনীয় প্রয়োজন, যেটার দরকার নাই সেটা নিয়ে একটা ফ্যাক্টরি। কত রকমের ফ্যাক্টরি চলছে, এগুলোর দরকার নেই। হ্যাঁ, যেটা দরকার কৃষ্ণ বলে দিয়েছেন, 4 বর্ণ 4 আশ্রম হলে শান্তিপূর্ণভাবে সমাজের মানুষ সুখে শান্তিতে এই জেলখানার ভিতরে থাকতে পারে। এবং কৃষ্ণ তাও বলেছেন শুধু বর্ণাশ্রম পালন করলে হবে না। হ্যাঁ, 4 বর্ণে থাকি যদি কৃষ্ণ নাহি ভজে, হ্যাঁ কি আছে, সেও নরকে যায়, রৌরবে পড়ি মজে। বর্ণাশ্রম পালন করলে শুধু হবে না, সঙ্গে সঙ্গে আমাদের কৃষ্ণের ভক্ত হতে হবে। যদি আমরা কৃষ্ণের ভক্ত হয়ে বর্ণাশ্রম পালন করি, জেলখানার ভিতরে সুখে থাকবো,
এবং দেহত্যাগের পর আমরা ভগবানের ধামে চলে যেতে পারবো, যেখানে গেলে আর বর্ণাশ্রমের দরকারই পড়বে না, কারণ সেখানে সবাই বৈষ্ণব, সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব নাই। বুঝেছেন? তো এখন প্রশ্ন উত্তরের জন্য কিছু সময় রাখি। বলুন, কারো কিছু প্রশ্ন থাকলে নিঃসংকোচে বলুন, বা মন্তব্য যে প্রভু কথাটা কিন্তু ঠিক হলো না, কি বলেন? হ্যাঁ, পয়সা রোজগার করাই তো ভালো, হ্যাঁ, চাষবাস করে কি হবে? প্রশ্ন থাকলে বলুন। সবকিছু তো জগৎ সংসারে শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে না। কৃষ্ণ বলছেন যথেচ্ছসি তথা করো, তোমার যা খুশি তুমি তা করো। কৃষ্ণের ইচ্ছাতে কি হয়? হ্যাঁ, যেমন সমুদ্রের এক ফোঁটা জল, সমুদ্রের এক ফোঁটা জল নুনতা না মিষ্টি? কেন নুনতা? কেন নুনতা? কারণ এটা সমুদ্রের জল, সমুদ্রের অংশ। তা আমরা হচ্ছি কৃষ্ণের অংশ। আমরা কার অংশ? কৃষ্ণের অংশ। কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর। লবণ সাগরের এক ফোঁটা জলে লবণ থাকে, তাহলে স্বাধীনতা সাগরের এক ফোঁটা জলে কি থাকবে? স্বাধীনতা থাকবে। আমাদের মধ্যে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাটা আমরা কৃষ্ণ সাগর থেকে পেয়েছি। কৃষ্ণ সাগরে স্বাধীনতা আছে, তিনি স্বাধীনতার সাগর, সেখান থেকে আমরা এক ফোঁটা স্বাধীনতা পেয়েছি। এক বিন্দু সমুদ্রের জলের মধ্যে এক ফোঁটা লবণ থাকে কি না? ঠিক তেমনি আমরা এক বিন্দু কৃষ্ণ, সেই এক বিন্দু কৃষ্ণের মধ্যে কৃষ্ণের যে স্বাধীনতার সাগর, সেই স্বাধীনতার বিন্দু আমাদের মধ্যে চলে এসেছে। তাই আমি যদি বলি আমি গাঁজা খাই, কৃষ্ণ তুমি খাওয়াচ্ছ তাই খাচ্ছি, আমি মদ খাই, কৃষ্ণ তোমার দোষ, আমার কোনো দোষ নাই। আরে তোমার মধ্যে যে এক বিন্দু স্বাধীনতা আছে সেটা কি করছো? সমুদ্রের বিন্দুর মধ্যে এক বিন্দু লবণ আছে, কৃষ্ণের বিন্দুর মধ্যে এক বিন্দু স্বাধীনতা আছে, কারণ আমরা কৃষ্ণেরই বিন্দু। কৃষ্ণ হচ্ছেন স্বাধীনতার সাগর। তো সেই স্বাধীনতাটাকে আমি অপচয় করব কেন? তাই কৃষ্ণের ইচ্ছায় সব চলে। এটা হলো গাঁজাখোরদের কথা। গাঁজাখোররা মনে করে তাইলে তো গাঁজাটা খাওয়া যাবে, কিন্তু কৃষ্ণ বলেছেন তোমার প্রতিটি কাজের জন্য তুমি দায়ী, কারণ তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি। বোঝা গেল? আর কোনো প্রশ্ন? প্রকৃত ভক্তি মানে কৃষ্ণকে খুশি করা, কৃষ্ণকে খুশি করা। হ্যাঁ, আপনি নেশা করলে কৃষ্ণ খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে। আপনি পশু হত্যা করলে কৃষ্ণ খুশি হবে না অখুশি হবে? অখুশি হবে। শাস্ত্রে বলা আছে কি করলে কৃষ্ণ খুশি হয়। কৃষ্ণকে খুশি করাটাই হচ্ছে প্রকৃত ভক্তি। বোঝা গেল? আর প্রশ্ন বলুন। মাতাজিরা প্রশ্ন করুন। আমরা তো মায়াপুর থেকে প্রতিদিন এখানে আসবো না, তাই না? তখন যে কোনো ভাগ্যচক্রে আমরা এখানে এসে পড়েছি, প্রশ্ন করুন। হ্যাঁ, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আসলে একটু জাগতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় সব স্টুডেন্টদেরকে বলা হয় চাকরি পাওয়ার জন্য তাদেরকে রেডি করা হচ্ছে, মানে প্রকৃতপক্ষে এটাই চলছে। তো এটাকে পরিবর্তন করার কি পন্থা আছে? হ্যাঁ, এখন প্রভুপাদ বলতেন যে এখনকার দিনে সবাই ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করে, ফাইল, ডকুমেন্টস, মার্কশিটস, তাই না? তো গেলে মানে বেকার সমস্যা এত বেশি, যেখানেই যান না হবে না, হবে না, চাকরি হবে না, চাকরি হবে না। অনেক সময় বলে কিছু ঘুষ দিন, ঘুষ খেয়ে আবার হয় না, তাই না? অনেকে ঘুষ নিয়ে চাকরি দেয় না, এরকম পত্রিকায় আমি দেখেছি। তো প্রভুপাদ বলতেন এটা হলো কুকুর সভ্যতা। হ্যাঁ, অনেক সময় আমি দেখেছি কুকুরের বাচ্চা এই জন্মের কিছুদিন পরেই আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান আপনার পেছনে পেছনে যাবে। কেন জানেন? তার একটা মাস্টার দরকার। ভগবান তাকে এইভাবেই বানিয়েছে। আমি দেখেছি, হ্যাঁ, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অজানা কুকুর, নতুন বাচ্চা, হয়তো মানে 2-3 মাস বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিছু দূর যায়, যদি একটু আদর করেন সব আপনার হয়ে গেল। হ্যাঁ, বড় কুকুর অনেক সময় করে, যখন মাস্টার ছাড়া হয়ে যায়, যখন কুকুরের মাস্টার থাকে না, বড় কুকুরও মাস্টার খোঁজে। হ্যাঁ, আমার বাড়িতেও আমি যখন কৃষ্ণ ভক্ত হওয়ার আগের ঘটনা, একটা লাল রঙের কুকুর আমার পেছনে পেছনে আসছে। তারপরে আমি বড় কুকুর
তা আমি বাড়িতে গিয়ে রুটি ফুটি দিলাম, এই যে বাড়িতে রইল। হ্যাঁ, তো বর্তমান সভ্যতাটা হচ্ছে বলতে গেলে কুকুরের সভ্যতা। হ্যাঁ, মাস্টার দরকার। এই চাকরি মানে কি, আমার সরকারি হোক, যে কোনো ধনী ব্যক্তি হোক, আমাকে একটা চাকরি দেবে, কোম্পানি হোক, আমার একটা মাস্টার দরকার। হ্যাঁ, আর বেশিরভাগই বলে হবে না, চাকরি হবে না, তাই না? তো কুকুরকে যেমন তাড়িয়ে দেয়, বেকারদেরও সেরকম তাড়িয়ে দেয়। এই জন্য বুদ্ধিমান ব্যক্তি ওইসবের পেছনে। আর কত টাকা চাকরিতে, আপনি বেশি পেলে কত পাবেন চাকরিতে? আমার নিজের জীবনই দেখুন, আমি তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি। হ্যাঁ, তো আমি চাকরি পেলে তো মোটামুটি ভালোই রোজগার হতো। হ্যাঁ, কারণ আমার বন্ধুবান্ধব দেখেছি ওরা কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে ভালোই রোজগার করছে। কিন্তু আমি তো একেবারে খালি হাতে ইস্কনে চলে এসেছি। কারণ প্রভুপাদের শিক্ষা, খালি হাতে এসেছি, কিন্তু আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। বরং আমার বন্ধুবান্ধবের সঙ্গে মাঝে মাঝে দেখা হয়। হ্যাঁ, আমি এক বন্ধুকে দেখেছিলাম, কলেজের প্রফেসর, আমারই বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছি। তো বাড়িটা কি করেছে, অর্ধেক করেছে এরকম, মনে করুন 5 ফুট করেছে বিল্ডিং, তারপরে টিন। যাই হোক, আমি কারো সমালোচনা করছি না, কিন্তু তুমি এত বড় চাকরি করে সরকারের চাকর হয়ে তুমি এইভাবে আছো, তা আমরা তো বিনা চাকরিতে আমরা এর থেকে ভালো আছি, সত্যি কথা যেটা, তাই না? মায়াপুরে বহু ভক্ত আছে, আমি দেখেছি বিনা চাকরিতে অনেক ভালো আছে, চাকরিওয়ালার থেকে ভালো আছে। হ্যাঁ, ভগবান দিচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যখন যেটা দরকার, আমার যখন 5 টাকার দরকার, ভগবান 5 টাকা দিচ্ছে। যখন আমার 5000 টাকার দরকার, ভগবান 5000 টাকা দিচ্ছে। এগুলো আমরা হাতে নাতে প্রমাণ পাই প্রতিদিন। কথাটা বুঝেছেন? সুতরাং বিশ্বাস রাখতে হবে। তবে হ্যাঁ, ভগবানের নির্দেশ পালন না করলে ভগবান আবার 7 ঘাটের জল খাওয়াবে। নির্দেশটাও পালন করতে হবে, ভগবান যে আইন দিয়েছেন সে আইনটাও পালন করতে হবে, না হলে কিন্তু আবার 7 ঘাটের জল খেতেই হবে। আপনি চাকরি করলো, হ্যাঁ, আমাদের আগরতলা একজন চাকরি করত, হঠাৎ করে একটা অনাচার করলো, ছাত্রীর সঙ্গে একটা অঘটন ঘটালো, পরে এখন উনি জেলে আছে, ওনার স্ত্রী আত্মহত্যা করেছে, ওনার ছেলেমেয়েরা এখন অনাথ। তো চাকরি করলেই যে একজন উঠে দাঁড়াবে তাও নয়, আবার বিনা চাকরিতেও একজন ভালো থাকতে পারে যদি কৃষ্ণের কৃপা থাকে। বোঝা গেল? কে প্রশ্ন করেছিল? তুমি? ঠিক আছে, হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি বর্ণাশ্রমে গোপালন বা কৃষিকার্যে যুক্ত হই, তো আমরা যেভাবে বড় হয়েছি, যদি আমি আমার কথা বলি, পড়াশোনা করেছি, এখন যদি এই কার্যে আসি, তো সেই যে শারীরিক যে একটা পরিশ্রম বা ক্ষমতার যেটা প্রয়োজন, তো সেখানে গিয়ে আমরা কি সত্যি এই কার্যের মধ্যে যুক্ত হতে পারবো? সেই জন্যই বলছি, কলিযুগে বর্ণাশ্রমটা নষ্ট হয়ে গেছে। আপনি ঠিক ধরেছেন, কলিযুগে বর্ণাশ্রমটা নষ্ট হয়ে গেছে। শিশুকাল থেকে এমন একটা ট্রেনিং আমরা পাচ্ছি যে আগের দিনে যেমন ওই চাষির ছেলে চাষ কাজই শিখত। হ্যাঁ, এখনে আমি শুনেছি ইন্দোনেশিয়া এবং বিভিন্ন জায়গায়, মনে করুন ওই কাঠমিস্ত্রি, ওরা কলেজে গিয়ে কাঠমিস্ত্রির কাজ শেখায়। মানে কলেজে একটা ডিপার্টমেন্ট আছে কার্পেন্ট্রি, কাঠমিস্ত্রি কী করে হতে হয় এটা কলেজে শেখায়। আর আগের দিনে কী করতো, বাচ্চাগুলি মানে হামাগুড়ি দেওয়ার সময় হাতুড়ি বাটাল নিয়ে টুকটুক করতো। কাঠমিস্ত্রির ছেলে, হ্যাঁ, সে কিছুদিন আগে ইউটিউবে একটা দেখাচ্ছে, একটা বাচ্চা ছেলে, ছোট একটা বাচ্চা ছেলে, সে প্রদীপ বানাচ্ছে, মানে ওই কুমুর আছে না, কুমুর মানে তারা মাটির প্রদীপ, ছোট্ট একটা বাচ্চা ছেলে প্রদীপ বানাচ্ছে। তো আগের দিনে কি হতো, ওই কার্পেন্টার মানে কাঠমিস্ত্রির ছেলে ওই বাবার থেকে সে হামাগুড়ি দেওয়ার সময় থেকে সে কাঠমিস্ত্রি ট্রেনিং নিচ্ছে। আর এখন কি করে, সে বড় হয়ে কলেজে যায়, গিয়ে সে কাঠমিস্ত্রি শেখে। দেখা গেছে যে বাবার থেকে যে শিখেছে সে বেশি এক্সপার্ট, কারণ সে তো হামাগুড়ি দেওয়া থেকেই শিখছে। আর তুমি মাধ্যমিক পাস করে হোক, 12 পাস করে হোক, অনেক সময় গ্র্যাজুয়েশনের পরে তুমি গিয়ে ভর্তি হয়েছো ওই কার্পেন্ট্রি ডিপার্টমেন্টে, তো তুমি আর কতটুকু শিখবে? আর যে ওই হামাগুড়ি দেওয়া থেকেই শিখছে সে কিন্তু বেশি শিখছে। তো এই জন্য আগের দিনে এইসব কাজ বাবার থেকে মানে পরিবার থেকে তারা শিখত। যেমন রান্নাবান্না মার কাছ থেকে শিখে ফেলত। হ্যাঁ, এখন আবার কলেজে পড়ায়, অনেক কলেজে রান্না শেখায়, বিদেশে খুব হয়। হ্যাঁ,
বহু জিনিস কলেজে গিয়ে শিখতে হয়। এইসব জিনিস কলেজে শিখেও বেশি হবে না, আপনি বাড়ি ঘরে ওই হামাগুড়ি দেওয়ার সময় যদি আপনি শিখে ফেলেন সেগুলি ভালো, সেগুলিতে আপনার দক্ষতাও বেশি হবে। তো এখন কলিযুগে এইসব হয় না, কলিযুগে সবাই মনে করে চাকরি করবে চাকরি করবে, হ্যাঁ, তো বেশিরভাগই দুঃস্বপ্ন দেখে চাকরি হয় না, হলেও নুন আনতে পান্তা ফোরায়, বেশিরভাগই তো এই জন্য তো ফ্রাস্ট্রেশন, হতাশা কেন? হ্যাঁ, কিন্তু এই যে কৃষ্ণ যেটা দিয়েছেন সেটা যদি আমরা শুরু থেকে মেনে চলি, হ্যাঁ, সেটা এখন যেমন এই জন্যই গুরুকুল খোলা হচ্ছে আমাদের মায়াপুরে, কিছু বাচ্চাকে এখন থেকে আমি দেখছি ওরা হাল চাষ এখন থেকে করায়, মায়াপুরে করায়, বিদেশি বাচ্চা সুন্দর হাল চাষ করে, ও ট্রাক্টর ফ্রাক্টর দেয় না, ওদেরকে ওই দুটো বলদ দেয়, খুব সুন্দর সুন্দর বলদ, আর নাঙল ধরিয়ে দেয়, কয়েকটা বাচ্চা শিখে ফেলেছে। হ্যাঁ, ওই শিশুকাল থেকে শিখলে পরে কোনো অসুবিধা হবে না। তো ওরা যেমন বড় হয়ে ওরা জমাজমি ব্যবস্থা করে যেমন করে হোক, বিদেশি তো ওদের টাকা পয়সার অভাব নেই, আর বিদেশে নাকি জমিও প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, তো এইভাবে চাষবাস করে ওরা চলে যাবে এই লাইনে। কিন্তু আপনি যেই লাইনে বড় হয়েছেন সেই লাইনে এটা সত্যি আর্টিফিশিয়াল, সেই জন্য আপনাকে শুদ্র হয়েই থাকতে হবে, কিছু মনে করবেন না। হ্যাঁ, তবু অল্টারনেটিভ বলতে যতদূর সম্ভব, যেমন আমি দেখেছি আগরতলাতে একজন ডাক্তার, উনি ডাক্তার, ভালো রোজগার করেন, কিন্তু উনি গ্রামের মধ্যে একটা খামার বাড়ি করেছেন। হ্যাঁ, উনি প্রচুর জমি কিনেছেন, প্রচুর গরু কিনেছেন, খামার বাড়িটাকে উনি ডাক্তার, ভালো ডাক্তার, উনি একেবারে বাউন্ডারি টারি দিয়ে একেবারে সুন্দর করে ব্যবস্থা করে নিয়েছেন। উনি বলছেন আমার এসব চাল টাল কিনতে হয় না, আমার খামার বাড়ি থেকে চাল আসে, খামার বাড়ি থেকে দুধ আসে, আর আমি ডাক্তারি করি। তো এরকম অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারেন, আপনি চাকরি করুন যাই করুন, যদি একটু সুবিধা থাকে বাড়িতে একটা গরু রাখলেন। আমাদের মায়াপুরে এখন কি হয়, ওই আপনি 70 টাকা দিলেও খাঁটি দুধ পাবেন না। হ্যাঁ, টাকা দিয়ে দুধ পাওয়া যাচ্ছে না, আপনি যত টাকাই বাড়িয়ে দেন, অনেকে মনে করে টাকা বাড়িয়ে দিলে গোয়ালা ঠিক দেবে, ও না, ও মেশাবেই, আর মেশায় তো মেশায়, ও পুকুরের জল মেশায়। হ্যাঁ, আপনি বাড়িতে কিন্তু বিসলারি ছাড়া খাচ্ছেন না, আছে অনেকে বাড়িতে এসে খাচ্ছে বিসলারি ওয়াটার, আর গোয়ালা দিয়ে যাচ্ছে পুকুরের জল, তার বিসলারি খেয়ে কী লাভটা হলো? হ্যাঁ, কিন্তু নিজের একটা গরু থাকলে, আমাদের সঞ্জীব প্রভু গরু এনেছেন একটা, এখন কিছুদিন পরে দুধ পাওয়া যাবে, খাঁটি দুধ, আমি জানা আছে, আমার গরু আমার দুধ, আমি জানি, আমি জল মেশাই না। কিন্তু যেই আপনি গোয়ালা থেকে নেবেন, আপনি যতই টাকা বাড়িয়ে দিন, স্বভাব যায় না, মূল্য ইজ্জত যায় না, ধরলে তার স্বভাব থাকবে, একটু হলো সে জল মেশাবে, তারপরে মেশায় ছাগলের দুধ, তারপরে মেশায় পাউডার দুধ, মেশায় ওরা মেশায়। হ্যাঁ, আরও যে কত কিছু মেশায়। আমি আমার বাড়িতে দুধ নেই, সে ঘি বানালাম, ঘিয়ের মধ্যে নারকেল তেলের গন্ধ, পাক্কা নারকেল তেলের গন্ধ ঘিয়ের মধ্যে। আমি গোয়ালাকে বলে দিলাম আগামী মাস থেকে নেব না, মনটা খারাপ হয়ে গেল। কেন? আপনি এই প্রথমে ঘিটা শুকিয়ে দেবেন, কিসের গন্ধ পাবে? নারকেল তেল। উনি বলছেন, গোয়ালা বলছে নারকেল তেলের গন্ধ। উনি নিজেই জানে না, কারণ উনি যে মাখন কিনে আনে না, আর মধ্যে নারকেল তেল মেশানো থাকে, আর শীতের দিনে নারকেল তেল খুব শক্ত হয়ে যায়, মাখনের মধ্যে মিশিয়ে দিলে বোঝাও যায় না অনেক সময়। সেই মাখন থেকে উনি হয়তো অনেক কিছু মেশায় ওরা দুধের সঙ্গে। দিল্লিতে তো আরও মানে সমস্যা, ওরা শ্যাম্পু দিয়ে দুধ বানিয়ে ফেলে, শ্যাম্পু দিয়ে কিছুক্ষণ ঘষে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনার পানি ফল তো চেনেন, পানি ফলের আটা, ওইটাতে দুধ হয়, মানে দুধ বানায় আর কি ওরা। হ্যাঁ, এগুলি কিছু হয়তো কিছু দুধ মিশালো, কিছু পানি ফলের আটা মিশিয়ে দিল। হ্যাঁ, এই হচ্ছে কলিযুগ। মানুষ কিছুটা অন্তত কন্ট্রোল করতে পারে, অন্তত একটা গরু যদি বাড়িতে থাকে, তাহলে অন্তত খাঁটি দুধের গ্যারান্টিটা ঠিক আছে, যে আমার গরু আমার দুধ আমি জানি, যেখানে জল মেশানো হয়নি, এটা আমি জানি, যেহেতু আমার কন্ট্রোলে। যেই আপনি বাইরে টাকা দিয়ে কিনবেন, যত আপনি কোটিপতি হন, ওই নকল দুধ, নকল ঘি, আজকাল কোটিপতিও নকল ঘি খায়, নকল দুধ খায়, তাই না? হতে পারে কোটিপতি, আসল খাবার পায় না, তাই না? আর খাবার দাবারে যে কি পেস্টিসাইড ইত্যাদি, আর্টিফিশিয়াল কেমিক্যালস ইত্যাদি ব্যবহার করা হয় খাবার দাবারের, তো ধনেপাতার টেস্ট কাগজের মতো, মানে যে হাইব্রিড ধনেপাতার কোনো টেস্ট আছে, কোনো গন্ধ আছে? মানে ছোটোবেলায় আমার মা যখন ঘি বানাতো বাড়িতে, সারা বাড়ি মম করতো গন্ধে, তাই না? এখন ঘি
পাতে মেখেও গন্ধ পাওয়া যায় না অনেক সময়। খাঁটি ঘি না হলে বেশিরভাগই তো নকল ঘি, বেশিরভাগই নকল ঘি। হ্যাঁ, তো এই হচ্ছে কলিযুগ। মানুষ টাকা রোজগার করবে, খাঁটি খাবার খেতে পারবে না। তাই শোনা যায় 50 বছর পরেই কিডনি নষ্ট, লিভার নষ্ট। তুমি খাচ্ছ আজে বাজে খাবার, তুমি কতদিন কিডনি ফিডনি ঠিক রাখবে, তাই না? আর প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, একজন করে। আচ্ছা, কে আগে কে করবে? সঞ্জীব প্রভু বলে দিন। যখন কোনো আপন পর হয়ে যায় প্রচুর কষ্ট হয়, এই কষ্ট লাগার উপায় কি? হরিনাম করবেন, হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সংসারে কৃষ্ণ ছাড়া কেউ আপন নেই, কৃষ্ণই একমাত্র আপন। হ্যাঁ এবার হ্যাঁ, আপনি বলছেন যে বর্ণাশ্রমের খুবই প্রয়োজন, মানে বৈশ্যের প্রয়োজন, সবারই প্রয়োজন, শুধু বৈশ্য চলবে না, শুধু বৈশ্য চলবে না। কিন্তু বর্তমান সমাজে যেটা আপনি জোর দিলেন যে বৈশ্যের, ভালো বৈশ্যের খুব প্রয়োজন, যাতে ব্রাহ্মণও উপকৃত হবে, সবাই উপকৃত হবে। তো যেমন এখন দেখছি আমি যে পাঞ্চরাত্রিক দীক্ষার মাধ্যম দিয়ে একজন শূদ্রও ব্রাহ্মণ হতে পারে, বলুন হতে পারে বলে বলছে, পড়লাম। তো এরকম হয় না যে আমাদের মায়াপুর থেকে বা এরকম করে কোনো বৈশ্য সৃষ্টি করা, যে যাতে শুদ্ধভাবে চাষবাস হয়, গোরক্ষা হয়, সমাজটা আবার। সেটা তো গুরুকুল, সেই জন্যই বর্ণাশ্রমের গোড়া হচ্ছে গুরুকুল। গুরুকুল নাই, বর্ণাশ্রম নাই। গুরুকুল আছে, বর্ণাশ্রম আছে। গুরুকুলে গুরুদেব বলে দেবেন তুমি ক্ষত্রিয় হও, তুমি বৈশ্য হও, তুমি শূদ্র হও, গুরুদেব বলে দেবেন। তুমি ব্রাহ্মণ হও, গুরুদেব যখন দেখবেন খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি ব্রাহ্মণ হও, তুমি ব্রাহ্মণের ট্রেনিং নাও। গুরুদেব যখন দেখবেন খুব শক্তিশালী সাহসী, তুমি ক্ষত্রিয় হও। আমাদের মায়াপুর গুরুকুলে চলছে শিক্ষা। তো এখন এখানেও নাকি শুনছি একটা গুরুকুল হবে, সেই গুরুকুলেও এরকম চতুর্বর্ণ চতুরাশ্রমের ট্রেনিং হবে। সেটা তো খুব অল্প সংখ্যক হচ্ছে। কী করা যাবে? এখন কলিযুগে আপনি ঢালাও হারে পারবেন না। কলিযুগে একটা সত্যযুগে ঢালাও হারে বর্ণাশ্রম, সত্য ত্রেতা দাপর যুগ অবধি ঢালাও বর্ণাশ্রম ছিল। কলিযুগে মানুষই নষ্ট হয়ে গেছে, মানুষে ভেজাল। হ্যাঁ, ডালে ভেজাল চালে ভেজাল এটা পরের কথা, আগে মানুষে ভেজাল। হ্যাঁ, তো মানুষে ভেজালের মধ্যে আপনি ওই খাঁটি বর্ণাশ্রম কলিযুগে সৃষ্টি করা খুব কঠিন। নেই মামার চেয়ে কানা মামা ভালো, এটা নিয়ে আপনাকে চলতে হবে। অন্তত আপনার নিজের বাড়িতে আপনি একটু একটা গরু রাখার চেষ্টা করুন, যদি সামর্থ্য থাকে কিছু ধান জমি করার চেষ্টা করুন। হ্যাঁ, তো এইভাবে আপনি নেই মামার চেয়ে কানা মামা ভালো নিয়ে ইয়ে করুন। মায়াপুর থেকে কি এরকম কোনো ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সহযোগিতা করা হচ্ছে? হ্যাঁ, বর্ণাশ্রম মিনিস্ট্রি গঠিত হয়েছে এই জন্য। বর্ণাশ্রম মিনিস্ট্রি আমাদের কিছুদিন আগে তো আমি ইউটিউবে দেখলাম, বিদেশিরা প্রচুর চাষ করছে মায়াপুরে। মায়াপুর থেকে ওদেরকে ফ্রি জমি দেওয়া হয়েছে, তোমরা চাষ করো। আর চাষ করছো, দেখলাম খুব সুন্দর বাঁধাকপি ফুলকপি বিদেশি ভক্তরা করেছে। হ্যাঁ, এখন কথা হলো উনি যেটা বললেন, উনি শিশুকাল থেকে এইসব হাতই দেয়নি, তাই না? তো ওনাকে যদি এখন ফুলকপি বাঁধাকপি লাগাতে দেয়, সব মরে যাবে, গাছই মরে যাবে। ট্রেনিংও দরকার, ট্রেনিংও দরকার। সেই ট্রেনিং এখন হচ্ছে আস্তে আস্তে। এবং আমাদের যে এই যে ছবি আছে এখানে, শ্রীমদ ভক্তি রাঘব স্বামী মহারাজ, উনি হচ্ছেন বর্ণাশ্রম মিনিস্ট্রির, উনি এখন হর্তাকর্তা। ওনার অধীনে অনেক নেতা আছে, তারা আস্তে আস্তে সারা পৃথিবীতে এগুলি করার চেষ্টা করছে। তো এটি ইসকনের শুরু মাত্র। ইসকনের ভবিষ্যতে প্রভুপাদ বলেছেন 50% কাজ আমি করেছি, 50% কাজ হয়নি এখনও। তো শ্রীমদ ভক্তিচরণ মহারাজ জিজ্ঞেস করলেন, সেই 50% কাজ কি? বর্ণাশ্রম। বর্ণাশ্রম এখনও ইসকনের 50% কাজ বাকি আছে, সেটা হচ্ছে বর্ণাশ্রম। বুঝেছেন? এক্ষেত্রে গুরুকুলের একটা যেটা সমস্যা দেখতে পাচ্ছি, যারা অনেক আগে গুরুকুল করেছে, যখন হায়ার সেকেন্ডারি পাস করার পর, যেহেতু হায়ার স্টাডিজে আর গুরুকুলের সেইভাবে ভূমিকা নেই, তো সেক্ষেত্রে কিন্তু ওরা একটা দিশেহারার মতো জায়গায় এসে যাচ্ছে। গুরুকুলে এইসব হায়ার সেকেন্ডারি কিছু নেই। আপনাকে প্রথমে পড়াবে গীতা, তারপরে ভাগবত, তারপরে চৈতন্য চরিতামৃত। এখানে হায়ার সেকেন্ডারি কোথায়? আমাদের গুরুকুলে হায়ার সেকেন্ডারি নেই তো।
গুরুকুল হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। তার মধ্যে দেখবে আপনি বুদ্ধিমান, ঠিক আছে, আপনি চৈতন্য চরিতামৃত মুখস্থ করে ফেলুন। হ্যাঁ, দেখবে আপনার সাহস বেশি, ঠিক আছে, ক্যারাটে শেখায়, আমাদের ক্যারাটে শেখায়, যুদ্ধবিদ্যা শেখানো হয় যারা খুব সাহসী তাদেরকে। আর যারা খুব বিজনেস মাইন্ডেড তাদেরকে বিজনেস খুলে দেওয়া হচ্ছে গুরুকুল থেকে। গুরুকুলের কিছু কিছু ছাত্র আছে বিভিন্ন বিজনেস করে, এটা গুরুকুল থেকেই পারমিশন দিচ্ছে। হ্যাঁ, তা ভবিষ্যতে তাদেরকে দোকানপাট দিয়ে দেওয়া হয় ইসকন থেকে। ইসকনের বাউন্ডারি ওয়ালে যে দোকানগুলি আছে এগুলি যাদেরকে দেওয়া হয়েছে এরা সবাই বৈশ্য, বুঝেছেন। আবার অনেকে চাষবাসও করে, চাষবাসেরও সুবিধা দেওয়া হয়। আমাদের সাধন সিদ্ধি প্রভু সারা জীবন চাষবাস করলেন। হ্যাঁ, তো ওরা হচ্ছে বৈশ্য। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আর অনেকে আছে হয়তো রাস্তা ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ, পরিষ্কার রাখছে, বাগান করছে, তাদের কাজটা হলো শূদ্রের কাজ। কিন্তু যখন কেউ বৈষ্ণব হয়ে যায় তাকে বলা হয় বর্ণাশ্রমের ঊর্ধ্বে। শূদ্র হলো তাকে আর শূদ্র বলা যাবে না, তখন তাকে বলতে হবে বৈষ্ণব। ভগবানের ভক্ত হলে সবাই সমান হয়, যেমন গোলকে। গোলকে কিন্তু চতুর্বর্ণ নাই, বুঝেছেন। আর কিছু প্রশ্ন আছে? এখানে রাখি। বলছি মায়াপুরে যে বলছেন ওই যে সাইডে যে গ্রুপ দোকানগুলো খুলে দেওয়া হয়েছে, তাহলে ওখানে যে ছোট ছোট দোকানগুলো আছে আর ভিতরে যে বড় কাউন্টার আছে তারা তাহলে অত টাকা পাচ্ছে কোথায়? কৃষ্ণ দিচ্ছে। না না, ওই যে কত বড় এ করেছে, ওই তো গুরুকুলই ছিল, তো টাকাটা কি করে ওখান থেকে পেয়েছে? টাকা তো মঠ দিচ্ছে, টাকা মঠ দিচ্ছে। হ্যাঁ, মঠে যেমন আমাদের যেমন গাড়ি আছে, গাড়িতে বই বিক্রি হচ্ছে, সেই বই বিক্রি থেকে ব্যক্তির নয়, ওটা না না মঠের, এগুলি সব মঠের, এগুলি সব মঠের। হ্যাঁ, মঠ থেকে কেউ যদি গৃহস্থ হয়, গৃহস্থ হয়ে দোকান করে, তখন মঠ থেকে তাকে একটা সিস্টেম করা হয় যে তুমি মঠকে এত টাকা দেবে। হ্যাঁ, একটা তার সঙ্গে একটা চুক্তি হয়, তোমারও যাতে ভরণ পোষণ হয়। হ্যাঁ, সেরকম একটা চুক্তি গৃহস্থ যারা বিবাহিত। তো একটা পরে বলে যে ক্ষত্রিয় সমাজে দরকার আছে। বর্তমানে কেউ ধরুন মারামারি ক্যারাটে কুম্ফু শিখে রাখবে, সে যদি বলে না আমি সবাইকে নিজে থেকে প্রোটেক্ট করবো, তাহলে তাকে টেরোরিস্ট বলে বর্তমান সরকার তাকে এ করে দেবে না? সরকার অনেক সময় পুরস্কারও দেয়। মনে করো কি, যেমন কলকাতায় এরকম একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়েকে বলাৎকার করছিল, একটা ছেলে গিয়ে রক্ষা করেছে। হ্যাঁ, সরকার তাকে সম্মান করেছে। এই ধরনের অনেক সময় ভালো কাজে সরকার সম্মান করে না, সম্মান করে। হ্যাঁ, তুমি যদি দুর্বলকে গিয়ে মারপিট শুরু করো, আমি ক্যারাটে শিখেছি, তাহলে তো সরকার শাস্তি দেবেই। ক্ষত্রিয় মানে সাধুকে রক্ষা করা, অসাধুকে শাস্তি দেওয়া ক্ষত্রিয়ের কাজ, সাধুকে রক্ষা করা। তো তুমি যদি অসাধুকে সাহায্য করো তাহলে তো সরকার তোমাকে শাস্তি দেবে। এখন তো আগে ক্ষত্রিয়রাই ছিল সরকার, এখন সরকার আলাদা, ক্ষত্রিয় আলাদা। তো ওই জন্য সেই দিনই ক্ষত্রিয় যদি ইসকনের যে আদর্শ বা গীতা ভাগবতের যে আদর্শ, সেদিনই সফল হবে যেদিন সরকারও হবে ক্ষত্রিয়ের হাতে, সেদিনই সফল হবে। না হলে এগুলি নেই মামার চেয়ে কানা মামা ভালো, গোজামিল। তবু দরকার আছে। হ্যাঁ, যেমন আমাদের মায়াপুরে, হ্যাঁ, অনেক সময় গুন্ডারা উৎপাত করে, আমাদেরও ক্ষত্রিয় আছে, ক্ষত্রিয় আছে। কোনো গুন্ডারা আসলে পরে আমাদের যারা মায়াপুরের ক্ষত্রিয়, মানে একটু শক্তিশালী, সাহসী। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমাদের এখন অসুস্থ হয়ে গেছেন দয়ারাম প্রভু, বহু গুন্ডা বদমাশ এসে মায়াপুর উৎপাত করত। দয়ারাম প্রভু একাই গিয়ে অনেক সময়, হ্যাঁ, নিয়ে যেতেন, কিছু ব্রহ্মচারী নিয়ে যেতেন, হ্যাঁ, কোনো আমাদের এই ব্রহ্মচারীদের সঙ্গে মানে হবে, যুদ্ধ হবে। হ্যাঁ, তো সব পালিয়ে যেত। একবার একদল এসে আমাদের জমি দখল করে নিয়েছিল, তো দয়ারাম প্রভু একদল ব্রহ্মচারী নিয়ে গেছেন, আর সব জমির মধ্যে খুঁটি ফুটি পেতে অনেকে ঘর করারও চেষ্টা করছে, সব দৌড়ে পালিয়েছে। ক্ষত্রিয়ের দরকার আছে, বোঝা গেল? তবে যার যেটা স্বভাব, যে পড়ালেখা নিয়ে থাকতে চায়, তাকে ক্ষত্রিয়ের কাজ দিলে হবে না। আর যার ব্যবসা পছন্দ নয়, তাকে ব্যবসার কাজ দিলে হবে না। এই জন্য বলা হচ্ছে স্বভাব অনুসারে গুণকর্ম। গুণটা হচ্ছে স্বভাব। যার সাত্ত্বিক স্বভাব সে ব্রাহ্মণ হবে, বৈষ্ণব হবে। যার রাজসিক স্বভাব সে ক্ষত্রিয় হবে। আবার রজগুণ তমগুণ মিলে হয় বৈশ্য, আর তমগুণ হচ্ছে শূদ্র। ঠিক আছে?
আর কোনো প্রশ্ন নেই তো? তাহলে এখানে রাখছি। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।